This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশ্ন করছেন মানে দেশদ্রোহী না, জেনজিকে তিনি দেশদ্রোহী বলে মানেন না। একথা কে বলছেন? যিনি বলছেন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষকর্তা মোহন ভাগবত। মোহন ভাগবত তিনি জেনজির নারী বুঝতে একেবারেই ভুল করছেন না, এবং তার এই যে একটা বার্তা, সেই বার্তাই প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ তাদের সঙ্গে তরুণ তুর্কি জেনজির মধ্যেকার যে পার্থক্য বা ফারাক রয়েছে সেগুলো তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। তাই জন্যই তো মোহন ভাগবত সেই একই মঞ্চ থেকে সমকামীদের বিয়ের পক্ষেও সওয়াল করলেন। अगर जेनजी चिल्ला रही है तो विरोध के लिए नहीं चिल्ला रही, कुछ तकलीफ है इसलिए चिल्ला रही। बिल्कुल उसको ठीक करना चाहिए। ভাগবত স্যারের ক্লাসে তখন হাজার দুয়েক ছেলেমেয়ে, কেউ পড়ে স্কুলে, কেউ একটু বড় কলেজ পড়ুয়া। যারা শুনছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান বলছেন তিনি জেনজিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে চান। मुझे अगर आंख मूंद कर विश्वास रखने के लिए कहा तो मैं जैन जी पर विश्वास रखूंगा। তাহলে কারা কালি ছেটালো জেনজির নেত্রী নেহার ওপর? নেহা বোরা যন্তর মন্তরের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। নেহা গিয়েছিলেন ঝাড়খণ্ডে, শুরু করেছিলেন বক্তৃতা। यहाँ पे मौजूद तमाम छात्रों को फूल जोहर, बहुत बहुत क्रांतिकारी इस्तकबाल। কিছুক্ষণের মধ্যেই নেহাকে লক্ষ্য করে কালি ছেটানো হয়। তাহলে জেনজির নিজেদের মধ্যেই কি মতবিরোধ তৈরি হলো, নাকি চক্রান্ত করে জেনজিকে খেপিয়ে তোলাই উদ্দেশ্য? 20 जुलाई को हमारे ऊपर टीयर गैस शेल फेंके गए थे, लाठियां फेंकी गई थी, पेलेट गन्स चलाए गए थे। अगर तब छात्र नहीं डरे तो आपकी ये मामूली सी स्याही से क्या करेंगे? নেহার দাবি এভাবে তাদের মনোবল ভাঙা যাবে না, কিন্তু পাল্টা কেউ কেউ বলছেন নেহা চেয়েছিলেন ঝাড়খণ্ডের আন্দোলনের ঝোল আইসার দিকে টানতে। ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তার প্রতিবাদে আন্দোলন চলছে। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদরা সংসদে গান্ধী মূর্তির সামনে জড়ো হয়ে সিবিআই ইডি তদন্তের দাবি করেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রশ্ন তুলছেন, এখন ইন্ডি জোট চুপ কেন? झारखंड में सिर्फ सरकार को बचाने का ही काम कर रहे हैं, अपराधियों को बचाने का ही काम कर रहे हैं। ঘটনা হচ্ছে নিটের প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন হাইজ্যাক করতে তেরেফুরে নেমেছিলেন বিরোধীরা। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ধর্নায় বসেন রাহুল গান্ধী। কিন্তু এখন কেন ইন্ডি জোট মৌনী বাবা? ইন্ডি জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এখন ঝাড়খণ্ডের ক্ষমতায়। ঝাড়খণ্ডের শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হাতে। শিক্ষা ব্যবস্থা মেরামতির জন্য ঝাড়খণ্ডে আন্দোলন শুরু করেছে জেনজি। চলছে অনশন। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন রাহুল গান্ধী। যে রাহুল মুম্বাইয়ের জেনজি আন্দোলনের মুখ, পুলিশের ভ্যান আটকে ভাইরাল হওয়া রিয়া আহিরের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, বর্ষপ্রেমে উদ্বেল হয়ে বার্তা দিয়েছেন। এই পরিস্থিতিতে বারবার আলোচনায় আসছেন আরএসএস প্রধান। কারণ বৃহস্পতিবার মুম্বাইয়ে কানায় কানায় ভর্তি অডিটোরিয়ামে ভাগবত জেনজিকে মন কি বাত শুনিয়েছেন। জেনজির মনের কথা সারা দেশকে পৌঁছে দিয়েছেন। ভাগবত বলেছেন সমকামী বিবাহকে আইনি বৈধতা দেওয়ার পক্ষে তিনি। LGBT or whatever, they are all part of the society. You can form a law for that. Society will accept that. Yes. That will continue the smooth running of the society in future also. মুক্ত মন, মুক্ত চিন্তার ধারক বাহক তরুণ প্রজন্ম খোলা মনে বার্তা দেওয়া আর বার্তা পাওয়ার পক্ষে। আপন বেগে পাগল পাড়া নদীর মতোই যারা চাইছে রাজনীতিকে বাইরে থেকে চেপে ধরতে, নির্বাচনী প্রক্রিয়া নয়, তাদের আগ্রহ যে সংস্কারে বিভিন্ন সরকারকে ভুল শুধরে নিতে বাধ্য করায়, সেটা দুদিন আগেই ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি। ভগবতের বার্তার পর সামগ্রিকভাবে কি এই জেনজির প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে? উত্তরটা লুকিয়ে কঙ্গনা রানাওয়াতের প্রতিক্রিয়ায়। देखिए, जेनजी जो है हमारे देश की ताकत है और हमारे देश की एक तरह से बहुत बड़ी धरोहर है। हमें बहुत खुशी है कि देश के युवा जो है वो हमारे साथ जो है हमारी जो संस्कृति की जो पहचान है, हमारे लिए ये भी हमारी संस्कृति का एम्बेसडर बन के उभर रहे हैं, तो उसके लिए बहुत ही खुशी की बात है। কদিন আগে জেনজির আন্দোলনকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। বিজেপি সাংসদও এখন জেনজিকে ভরসা করতে চান, বিশ্বাস করতে চান। বিশ্বাসে যে সত্যি কত কিছু মিলায় তা জানে জেনজি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডিজিটাল পেমেন্ট করেন,
আসলে আমরা প্রায় সকলেই ডিজিটাল পেমেন্টের উপরে ভীষণভাবে নির্ভরশীল, আর সরকারেরও এই ডিজিটাল পেমেন্টের দিকে ভীষণ রকমভাবে নজর ছিল, মাঠে তাই তারা নেমে পড়েছিলেন। আর এই ডিজিটাল পেমেন্ট নিয়েই এবার শাসক বিরোধীর মধ্যে ওরা কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে লোকসভায় আইন সংশোধনী বিল পাশ হয়েছে, আর কংগ্রেসের দাবি এতে করে ইউপিআই এর উপর মাসুল ধার্য করার পথ প্রশস্ত হচ্ছে। কিন্তু দাবি খারিজ করে অর্থমন্ত্রীর পাল্টা দাবি অতিরিক্ত টাকা কাটবে শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে, এবং সেটাও বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে, আর সাধারণ গ্রাহকদের চাপ এতে হবে না। সূত্রের খবর যে 2000 টাকার বেশি পেমেন্টে ধার্য হতে পারে অতিরিক্ত চার্জ, আর অন্য ক্ষেত্রে নৈব চ। ডিজিটাল পেমেন্ট, মুদি দোকান থেকে রেস্তোরাঁ, শপিং মল থেকে সিনেমার টিকিট, এক ক্লিকেই পেমেন্ট ডান। আলপিন টু এলিফ্যান্ট, অনলাইন পেমেন্ট মাস্ট। শুধু শহর বা শহরতলি নয়, দ্রুত দেশ জুড়ে গ্রামাঞ্চলেও গত কয়েক বছরে বেড়ে গিয়েছে ডিজিটাল লেনদেন। পরিসংখ্যান বলছে 2021-22 অর্থবর্ষে ডিজিটাল লেনদেনের সংখ্যা ছিল প্রায় 7000 কোটি। 2022-23 অর্থবর্ষে সংখ্যাটা পৌঁছয় 11,000 কোটিতে। 23-24 সংখ্যাটা পৌঁছে গেছিল 16,500 কোটিতে। 24-25 অর্থবর্ষে 22,000 কোটি লেনদেন ছাড়িয়ে গেছে দেশ জুড়ে। ডিজিটাল পেমেন্টের অনেক ভাগ রয়েছে, যেমন কার্ড পেমেন্ট, এনইএফটি, আরটিজিএস, ওয়ালেট, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই ইত্যাদি ইত্যাদি। ডিজিটাল পেমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ইউপিআই। এবার ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের ওপর মাসুল ধার্যের পথ প্রশস্ত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে এই সংক্রান্ত আইন, যার নাম পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট। এই আইন সংশোধনী সংক্রান্ত বিল পাশ হয়ে যাওয়ার ফলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমটিআর চার্জ বসাতে পারবে ব্যাংক বা সংশ্লিষ্ট পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। এখানেই যাবতীয় বিতর্ক। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, ইউপিআই লেনদেনে এমটিআর চার্জ আরোপের পথ খুলে যাওয়ায় ভবিষ্যতে সহজেই সব ধরনের পেমেন্টে সম্প্রসারিত করা যেতে পারে। এর খরচ অনিবার্যভাবে সাধারণ মানুষের ওপরই পড়বে, যাদের এবার ইউপিআই লেনদেন করতে অর্থ দিতে হবে। পাল্টা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, এমডিআর শুধুমাত্র মার্চেন্টদের ওপর প্রযোজ্য, সব ব্যবহারকারী বা গ্রাহকদের ওপর নয়। এটি ব্যাংক ও ফিনটেককে পরিকাঠামো, উদ্ভাবন ও নিরাপত্তায় আরও বেশি বিনিয়োগ করতে সহায়তা করবে। जो आम आदमी यूपीआई से पेमेंट करेगा उस पर तो कोई चार्जेस अभी भी नहीं प्रपोज किए गए हैं, ये बिजनेस ट्रांजैक्शन पर है। तो उसमें जब आप बैंक से ड्राफ्ट बना के पेमेंट किया करते थे तो बैंक ड्राफ्ट चार्जेस लिया करता था। सिमिलरली जब आप क्रेडिट कार्ड से पेमेंट किया करते थे उस पर भी चार्जेस हुआ करते थे और काफी ज्यादा हुआ करते थे, ये तो फिर भी कम है। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তারা এনসিপিআইতে আছেন, কিন্তু বিজেপির সঙ্গে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ বৈঠক, আর সেই বৈঠকের পরও জল্পনা জিইয়ে রাখলেন মুর্শিদাবাদের 3 মুসলিম সাংসদ। তাদের নিয়ে রাজনীতির অন্দরে জল্পনা শেষ নেই। এনডিএর ডাকা 2টি বৈঠকে যাননি, তবে শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকা প্রাতরাশ বৈঠকে যোগ দিলেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, এনসিপিআই এর 3 বেসুরো সাংসদ। এনডিএর বিষয় তো নয়, এনসিপিআই সাংসদদেরকে ডেকেছিলেন, এনসিপিআই হয়ে আমরা গিয়েছিলাম, সেখানে এনসিপিআই এর হয়ে আমরা বলছি। কে সমর্থন করছে কে করছেন এটা আমরা বলতে পারবো না, আমরা সমর্থন করছি না। আমরা এনসিপিআই আছি, এনসিপিআই থাকবো এবং আগামী দিনে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। কালীঘাট তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন আবু তাহেররা। সম্প্রতি মুর্শিদাবাদে 3 সংখ্যালঘু সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বেড়েছে। তাহলে কি ফের কালীঘাট তৃণমূলেই ফিরছেন 3 বেসুরো সাংসদ? এই আবহেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন প্রধানমন্ত্রীর বৈঠকে সেই প্রসঙ্গ তোলেন আবু তাহেররা। মসজিদের মাইক নামিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আমরা ওনাকে বলেছি যে এটা ব্যবস্থা নেন। আর এসআইআর এর নামে যে মুর্শিদাবাদে 5 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এবং সেটা বিচারাধীন আছে, সে বিচারাধীন মানুষগুলোকে দ্রুততার সঙ্গে হিয়ারিং করে সেটা ব্যবস্থা করা হোক, নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। লোকসভা স্পিকারের কাছ থেকে এখনো স্বীকৃতি পায়নি এনসিপিআই, তবে এনডিএর পথেই এগিয়ে চলার কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। অথচ আবু তাহেররা বলছেন এনসিপিআই যোগ দিলেও এনডিএতে যেতে তারা নারাজ। আমাদের ধর্মীয় কোনো বিষয় থাকে যে ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেয় ভারত সরকার, সেখানে আমরা আমাদের পক্ষ থেকে বিরোধিতা করব এবং আমরা কোনোভাবেই কোনো মতে সেটা সমর্থন করব না। ওদের মধ্যে চূড়ান্ত কনফিউশন, ওরা ওদের অনেকে দুনৌকায় পা দিয়ে চলছে।
বলছে মুসলমানদের বিরুদ্ধে, বাংলার স্বার্থের বিরুদ্ধে হলে আমরা বিরোধিতা করব। আবার তারা এনডিএ মিটিং এ কেউ যাচ্ছে, কেউ যাচ্ছে না। তো ওদের কথায় কিছু আসে যায়। আমাদের ক্লিয়ার ব্যাপার, যেখানে এনডিএ যদি বিজেপিতে কালকে মিশে যায় আমরা সেটা যাব না, ক্লিয়ার বলেছি। আবারও আপনাদের সামনে বলছি, আমরা বিজেপি করব না। আমরা এনডিএ এমন কোনো সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের সঙ্গে যেহেতু এনসিপিআই আলাদা করে গঠন করা হয়েছে, আমরা সেখানে আছি। তাহলে এনসিপিআইতে আছেন আর এনডিএতে যাবেন না? ধোঁয়াশা জিয়ে রাখছেন 3 বেসুরো সাংসদ। एनसीपीआई एक नया दल है। तृणमूल निर्मूल हो जाने के बाद उन्होंने 20 सांसद मिलकर एक पार्टी बनाया है। ये अपने आप पार्टी में शामिल हो गया। अभी उससे कोई बागी बन गया तो उसको देखने का काम एनसीपीआई का है, बीजेपी का नहीं है। এনসিপিআইতে যোগ দিয়েও ভিন্ন অবস্থান নিয়েছেন মুর্শিদাবাদের 3 মুসলিম সাংসদ। তারা দেখাতে চান না বিজেপির সঙ্গে একই মঞ্চে রয়েছেন। সেই কারণেই এনডিএর বৈঠকে গড়হাজির। আবার আলাদা করে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। আর প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার পরই বলছেন এনসিপিআইতে আছেন কিন্তু বিজেপির সঙ্গে নেই। আসলে আবু তাহেরা দেখাতে চাইছেন তারা যা করছেন সবই সংখ্যালঘুদের স্বার্থে, কিন্তু তাতে ছবি ভুলবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হ্যালো স্যার, পালাবদলের পর পার্থভূমিকে এভাবেই খুঁজলেন ব্যারাকপুরের বাসিন্দাদের একটা অংশ। আর এবার দলবদলু সাংসদকে নিয়ে কোনো ফিসফাস নয়, একেবারে প্রকাশ্যে পোস্টার পড়ল এলাকা জুড়ে। সেখানে লেখা গদ্দার। আর এই পোস্টার দেখে কালীঘাট তৃণমূল শিবির তারা উৎফুল্ল। পার্থ এখনো পর্যন্ত মুখে কুলুপ, আর সুযোগ পেয়ে একেবারে চালিয়ে খেলছে বিজেপি। রাজ্যে পালা বদলের পরই তার শিবির বদল। তৃণমূল ছেড়ে অচেনা দল এনসিপিআই এ পার্থ ভৌমিক। এখন এনডিএর সঙ্গে ওঠা বসা। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ব্রেকফাস্টও সারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিকরা। রাজধানীতে যখন পার্থ ভৌমিকদের এমন তৎপরতা, তখন পার্থর নামে গদ্দার পোস্টার পড়ল তার পাড়াতেই। ব্যারাকপুরের সাংসদ নৈহাটির বিজয়নগরের বাসিন্দা পার্থর বিরুদ্ধে পোস্টার পড়ল। শুধু বিজয়নগর নয়, নৈহাটি স্টেশন চত্বরে পোস্টারে ছয়লাভ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নাগরিকবৃন্দর ব্যানারে এমন পোস্টার দেখে থমকে যান এলাকাবাসী। ব্যারাকপুর লোকসভা নাগরিকবৃন্দ লিখেছে, কারাই নাগরিকবৃন্দ তা এখনো স্পষ্ট নয়। কার নামে লেখা? ছবিটা কার? আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক এবং সাংসদ। নৈহাটি 3 বারের তৃণমূল বিধায়ক পার্থ 2021-এ সেচমন্ত্রী হয়েছিলেন। 2024-এর লোকসভা ভোটে বিধায়ক পদ ছেড়ে ব্যারাকপুরে সাংসদ হন। অভিযোগ, তৃণমূলের বিপর্যয়ের পর এলাকায় সক্রিয়তা কমে যায় পার্থর। কিছুদিন আগে একটি প্রশাসনিক বৈঠকে তাকে জনসমক্ষে দেখা যায়। এলাকাতে দেখা যাচ্ছে না, সবসময় আমি বাড়িতেই আছি 4 তারিখ থেকে। তৃণমূল ত্যাগী সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার দেখে সুর চড়া বামেদের। কালীঘাট তৃণমূলও চাঁচা ছোলা। যে এত কিছু পাওয়ার পর মমতা ব্যানার্জির সাথে গদ্দারি করতে পারে, সে বিজেপি উচ্চ নেতৃত্ব আর বিজেপির সাথেও গদ্দারি করতে পারে। এখন নাকি তিনি বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। তো এহেন মানুষকে মানুষ গাদ্দার বলবে না, বিশ্বাসঘাতক বলবে না, তো কি বলবে? পার্থর মুখে কুলু, শরিকের হয়ে ব্যাট ধরছে বিজেপি। এটা হচ্ছে তৃণমূল ক্যারেক্টার। বারে বলছি, লুকিয়ে করাটা ব্যারাকপুরে আগেও পোস্টিং হতো, কিন্তু লুকিয়ে হতো, প্রকাশ্যে আসুন। দলবদলু সাংসদকে নিয়ে এতদিন চুপচাপ চলছিল আলোচনা, আর এবার রাগঢাক নয়, পোস্টারেই দেওয়া হলো বার্তা। ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রক্তের কালো কারবার, সেই কালো কারবারের পর্দা ফাঁস হয়েছে। পর্দা ফাঁস হওয়ার পরে পাড়ায় পাড়ায় এই যে ক্যাম্প করে রক্ত নেওয়া, সেটা কিন্তু আপাতত বন্ধ। আর এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ বেসরকারি ব্লাড ব্যাংকের। তদন্ত কোন পর্যায়ে? 14 আগস্টের মধ্যে রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট। স্বাস্থ্য দপ্তরের স্ক্যানারে 11টি বেসরকারি ব্লাড ব্যাংক বেআইনিভাবে রক্ত কারবারের অভিযোগ। 1 আগস্ট থেকে বাইরে ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ করে রাজ্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে বেসরকারি ব্লাড ব্যাংক। 19 আগস্ট মামলার পরবর্তী শুনানি। 5টা মিনিট সময় দিলে একটা জীবন বাঁচে। রক্তার্পণ আন্দোলনের এটাই ছিল স্লোগান। এখন বোধহয় স্লোগানটা চুরি হয়ে গেছে। 5টা মিনিট, হ্যাঁ, এক্ষেত্রেও 5 মিনিট। দেখুন, দুর্গাপুরে রক্ত চুরির পর্দাফাঁস করেছে আমরা TV9 বাংলা। আর আমরা যখন এই চুরির পর্দাফাঁস করছি, তখন দেখলাম 5টা মিনিটে এই বাচ্চা এই ছেলেগুলোর ব্রেন ওয়াশ হতো, মগজ ধোলাই হতো। মগজ ধোলাই করতো
এজেন্টরা 250 টাকা 300 টাকার বিনিময়ে। দেখুন বিশেষ প্রতিবেদন। অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে পার 200 টাকা করে পার ছেলে দেবে। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো এই টাকা দেবো ওই টাকা পাবো, হয়তো কোনো কিছু ভুলভাল বুঝিয়েছে। রক্তচোষার রমরমা কারবার, মাকুসার মতো দুর্গাপুরে ছড়ানো জাল, কিভাবে সব টার্গেট হতো স্কুল পড়ুয়ারা। কালো কারবারে পর্দাফাঁসের পর TV9 বাংলার অন্তর্তদন্তে উঠে এসেছে ধৃত স্কুলের প্রাক্তন পড়ুয়া দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের ব্লুপ্রিন্ট। প্রথমে ইমোশনাল ব্ল্যাকমেল, কাজ না হলে টাকার টোপ। ছুটির সময় স্কুল সংলগ্ন মাঠে দেখা যেত দেবপ্রিয়কে, নানা অছিলায় আলাপ করত পড়ুয়াদের সঙ্গে, আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের টার্গেট করত। রক্তদানে রাজি করাতে প্রথমে অসুস্থ শিশুর ভিডিও দেখাতো দেবপ্রিয়, রাজি না হলে পড়ুয়াদের দেওয়া হতো টাকার টোপ। এই স্কুলের একেবারে সামনের যে মাঠ রয়েছে এই মাঠেই দেবপ্রিয় চট্টোপাধ্যায় সে দিনের পর দিন তার শিকার ধরার জন্য অপেক্ষা করত। ওর বন্ধুদের থেকে শুনেছিলাম কারোর মুখ থেকে ও 4-5 হাজার টাকা মতন পেত। আমাকেই না অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে পার 200 টাকা করে পার ছেলে দেবে। যেদিন ব্লাড দিই আমি তারপরের দিন আমাকে দেবপ্রিয় বলে ভাই তোর কাছে কোনো ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে যদি আমি ওকে দিই তাহলে ও আমাকে 10,000 টাকা দেবে। মূলত বলতে হচ্ছে আমার তারই কোনো রিলেটিভ বা কেউ দিদি বোন মা কেউ একজন হচ্ছে অসুস্থ। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো এই টাকা দেবো ওই টাকা পাবো। আমার ছেলের মতো অন্য ছেলেদের আর কোনো দিন এরকম ঘটনা যেন না ঘটে সেটাই আমি চাই আর কি। যারা এই কাজ করেছে তাদের জন্য ভালোই শাস্তি হয়। বয়সে নবীন কিন্তু ক্ষিপ্ত বুদ্ধিতেই মগজ ধোলার কৌশল রপ্ত করেছিল কারবারের এই কুশীলব। দেবপ্রিয়র হাতে ছোঁয়াতেই নাকি হাসপাতালে ঢোকার আগে আধার কার্ডের পড়ুয়া জন্ম তারিখ বদলে যেত, নাবালক পড়ুয়া হয়ে যেত সাবালক। হসপিটালের যে এন্ট্রান্সটা তার বাইরে দাঁড়িয়ে ওখানে কোনো একটা জায়গায় ওরা মিট করে, ওইখানে দাঁড়িয়ে আধার থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করে তারপরে কিন্তু হসপিটালে ওরা ঢোকায়। দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও বিশদে জানার চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। পথে নাকি পথ দেখায়, কিন্তু বিটি রোড আদৌ কি কোনো পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে? না। অনন্যা সিনেমা হলের সামনে, বড়নগরের অনন্যা সিনেমা হলের সামনে ফাঁদ পাতা ছিল, মরণ ফাঁদ সিন্ডিকেটের। এবং সেখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2 স্কুল পড়ুয়া তারা বাবার স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল, কিন্তু স্কুলে তাদের আর পৌঁছানো হয়নি, মৃত্যু হয়েছিল। সেই ঘটনার 1 সপ্তাহ কেটে গেছে। তার মা বাবা প্রশ্ন তুলেছেন, তারা প্রশ্ন করছেন যে ওই রাস্তা আসলে কার, যানবাহনের, মানুষের, নাকি সিন্ডিকেটের ওই ইট বালি পাথরের? 1 আগস্ট 2026 বাবার স্কুটারে চড়েছিল আরাধ্যা আর অভিষেক। আরাধ্যা বড়, বছর 9 বয়স, আর অভিষেক কদিন পর 6 বছরে পড়তো ছেলেটা। আরাধ্যা আর অভিষেকের বয়স বাড়বে না, কারণ বাবার স্কুটারে চড়ে সেদিন স্কুলে পৌঁছানো হয়নি, পথেই পিষে দিয়েছিল লরি। 7 আগস্ট 2026 এই বরানগরে এই পিটি রোড থেকে 200 গজ দূরে এই পাথর রাখার জন্যই 2টো বাচ্চার প্রাণ দিতে হলো। তার বাবাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 2 স্কুল ছাত্র প্রাণ চলে যাওয়ার পরেও বুঝ ফিরল না এখানে যারা পাথর ব্যবসায়ী, ইট ব্যবসায়ী এবং যারা বালি ব্যবসায়ী, বিল্ডার ব্যবসায়ীদের। 1 সপ্তাহ আগে বড়নগরে অনন্যা সিনেমার কাছে এখানেই পড়েছিল আরাধ্যা অভিষেকের দেহ। এখানেই সিন্ডিকেটের পাথরের স্তূপকে পাশ কাটাতে গিয়ে ঘটেছিল দুর্ঘটনা। তারপর তাজা রক্ত ধুয়ে দিয়েছিল পুলিশ। দুর্ঘটনা যেখানে ঘটেছিল সেখানে রাস্তা থেকে স্টোন চিপস সরানো হয়েছিল, কিন্তু 1 সপ্তাহ কেটে গেলেও মাত্র 200 গজ দূরে পড়ে আছে সিন্ডিকেটের পাথর। কেন? আগে থেকেও ছিল পাথর বালি সব রাস্তায়, গলি ভিতরে, টার্নিংয়ে সব জায়গায় পাথর বালি ফেলাই থাকতো আগে। এখনো সেই যারা আগে করতো এখনো করছে। বারবার পথ নিরাপত্তা নিয়ে সতর্ক করছে সরকার। নতুন সরকার সজাগ, সচেতন। রাস্তা যে কারো পৈতৃক সম্পত্তি নয়, রাস্তা যে হাঁটা চলা সুস্থ স্বাভাবিক যান চলাচলের জন্য, সেটা বারবার বোঝাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা। বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ বালি ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করুন। তবুও এদের এত হিম্মত, এদের এত দুঃসাহস কেন? এখনো বিটি রোডের ধারে মৃত্যু ফাঁদ পেতে রেখেছে সিন্ডিকেট। এই যে রাস্তা আটকে বালি পাথর ইট রাখা এই স্বভাব বা এই যে যারা রাখছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে সরকার? তো পুলিশ এখানে আর কত ওঠাবে পুলিশ?
যত আসছে এই যাবে, এক সপ্তাহ যাবে, 10 দিন যাবে, আবার যেই কেসেই কি জিজ্ঞেস আবার সেম হচ্ছে। কি হবে? সেম পাথর আবার পড়বে, বালি পড়বে। কারা দায়ী? যারা যদি না করে তো কিছু করার নেই কিছু। দরকার তো। সরকার যেখানে কঠোর, সেখানে পথ নিরাপত্তাকে এভাবে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে যারা, তাদের মাথায় ছাতা ধরে আছে কারা? কাদের জন্য চুরি হয়ে যাচ্ছে চলার পথ, পথে নিরাপত্তা? যারা সরকারের হুকুমকেও অমান্য করার সাহস দেখাচ্ছে, তাদের কাছে প্রশ্ন। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। বরানগর থেকে অনন্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। আরামবাগের মুথাডাঙ্গা থেকে বর্ধমান যে রাস্তার ছবিটা আপনাদেরকে দেখাবো, পুরো রাস্তাটা একেবারে খানা খন্দে ভরা। রাস্তার মধ্যে বিশাল বড় বড় গর্ত, যা অতিক্রম করে প্রত্যেক দিন যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। আর তাতেই কিন্তু তারা প্রত্যেকটা দিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ যে তৃণমূলের আমলে কাটপানি নেওয়ার ফলে রাস্তার এই হাল, যার ফল এখনো ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। দেখুন একবার। এরকম হেলতে দুলতে গাড়ি যায়, সব সময়তেই রিস্ক। মাঝে মাঝে ওই তাপ্পি দেওয়া হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, আজকে দেওয়া হচ্ছে তো কালকেই রুটি চলে যাচ্ছে। আরামবাগের মুথাডাঙ্গা থেকে পহলানপুর শ্যামসুন্দর হয়ে বর্ধমানের রাস্তা এটি। রাজ্য সড়কের এমন দশা, হাজার হাজার মালবাহী গাড়ি যাতায়াত করে রোজ। এছাড়াও আরামবাগ বর্ধমান, তারকেশ্বর বর্ধমান সহ একাধিক রুটে বাস চলে। কিন্তু এই পথ মানেই মানুষের কাছে আতঙ্ক। একটা মেন রোড, মানে শত শত গাড়ি এই রাস্তার উপর দিয়ে চলে, কিন্তু সরকারে আজ পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করেও সুরাহা পায়নি। আগে সরকার তো কাটমানি খেয়ে শেষ করে দিয়েছে এই রাস্তাটা। কাটমানি খেতে রাস্তার এই যে পিচগুলো সব খেয়ে নিয়েছে। কারণ আমরা প্রায় এটা 7-8 বছরের মতন এটা দুর্ভোগের শিকার। রাজ্য সড়কে পিচ নেই বললেই চলে, বড় বড় খানা খন্দে ভরা গোটা রাস্তা, দুর্ঘটনা লেগেই থাকে। বেহাল দশা, মানুষ হেঁটে যেতে ভয় পায়, গাড়ি চলা তো দূরের কথা। আমরা অনেকেই যারা টোটো কিনেছি বা মোটরসাইকেল উল্টে ভেঙে চুরে গেছে, পাল্টি খেয়ে গেছে, মানুষের ক্ষতি হয়েছে। গাড়ি তো মনে হচ্ছে ছেড়ে দিয়ে ঘর পালাতে পারলে বাঁচে, কিন্তু কি করবো, অভাবে চালাতে হচ্ছে। মানুষও তো মরে যাচ্ছে। এই তো সেদিন আগে গাড়ি পাল্টি হয়ে মারা গেল। বছরের পর বছর ভোগান্তি শুধু বেড়েই গেছে, পথ হয়ে উঠেছে আরো বিপজ্জনক। তবে নতুন সরকারের আশ্বাস, এবার কাজ হবে। তৃণমূল জামানার দুর্নীতি নিয়েও চড়ছে সুর। এই রাস্তায় রিপেয়ারিং টেন্ডার একবারের জায়গায় 3বার হয়ে কাজ হয়নি। তারা পুরো টাকা, টেন্ডারের টাকা, রিপেয়ারিং এর টাকা লুট করে নেয়। তৃণমূল সরকারের আমলে বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি, যার ফলে এলাকার মানুষজন ক্ষুব্ধ। তারা নতুন সরকারের কাছে আবেদন করছে যাতে এই রাজ্য সড়কটির দিকে নজর দেয় সরকার। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। বর্ষা এখন ছড়ি ঘোরাচ্ছে গোটা রাজ্যে, কিন্তু তার মধ্যে একটু একটু করে হলেও আশ্বিনের দেখা মিলছে। মানে দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু তাহলে কি হবে? মঙ্গলকোটের বনকাপাসী গ্রামের শোলা শিল্পীদের মুখে হাসি নেই কেন? দেখুন। বাঙালির সবচেয়ে বড় উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু শুরু হয়নি বনকাপাসী গ্রামের শোলা শিল্পীদের কাজ। দুর্গাপুজো ঘিরে প্রতি বছর এই সময় রাজ্যের বিভিন্ন পুজো কমিটির বরাত আসতে শুরু করে। প্রতিবার ডাকের সাজ, মুকুট, অলংকার থেকে শুরু করে মণ্ডপসজ্জা, কত রকম কাজ থাকে। কিন্তু এবার ছবিটা একদম উল্টো। শোলার গ্রাম বনকাপাসী, সেই বনকাপাসীতে যে শোলা শিল্পীরা, দেখা যাচ্ছে যে শোলা শিল্পীদের যে কারখানা, সেই কারখানায় কিন্তু হাতে গোনা কয়েকজন কাজ করছেন। শিল্পীদের বসার যে কাজ করার যে টেবিল, সেই টেবিলে কিন্তু সম্পূর্ণ ফাঁকা। শোলা শিল্পীরা কিন্তু এখানে নেই। তাদের চাপ নেই কাকু, এখন কবে আসবে কি হবে এখন হয়তো চিন্তা হচ্ছে। অন্যান্যবার এ সময় অনেক কাজ হয়, এই বছরে এখন হয়নি, দেরি আছে তো, পুজোটা হতেও পারে অর্ডারের পরে। কি হবে না হবে সরকার এখন ঘোষণা করে নাই, এই জন্য আরো কম। অন্যান্য বাড়িতে সময় অর্ডার হয়ে যায়, অবশ্যই হয়, প্রতিবারই হয়ে যায়, কিন্তু এবারে একটু হয়নি। আবার এবারে পুজো একটু লেট আছে, এই জন্য হতে পারে সমস্যা। বরাত না পাওয়ার কারণটা কি? উত্তর হাতড়ে বেড়াচ্ছেন এরা।
যাবতীয় অনিশ্চয়তার মূলে কি তাহলে পুজোয় এই বছর সরকারি অনুদান মিলবে কিনা তা নিয়ে পুজো কমিটিগুলোর সংশয়, এটাই কঠিন বাস্তব। এবছরে কিন্তু মানে অর্ডার পাতিটা খুবই কম। মালিক পক্ষ মানে যে কাজটা করাচ্ছে, এবার মালিক যদি না কাজ পায় বা আমাদের তো মানে অসুবিধা হবে। হয়তো দেখা গেল আমার 100টা কাজের মধ্যে হয়তো দেখা গেল 10টা বড় বড় আরই, হ্যাঁ, 30টা মিডিয়াম, হয়তো 30টা লো, হ্যাঁ, এরকম ধরনের। কিন্তু বড় যেগুলো বড় সেগুলো অর্ডার হয়ে যাবে, যেগুলো একটু মিডিল ক্লাসের মধ্যে সেগুলো একটু অসুবিধা। ওভার টাইম করিয়ে বা কারিগরদের একটু চাপ দিয়ে যে কাজ করে সেটা এবছর আর হবে না। ওরাও 2 পয়সা বেশি পায়, আমরাও 2 পয়সা মুনাফা পাই, সেই জিনিসটা এবছর হবে বলে মনে হচ্ছে না। অবশ্য আশা ছাড়ছেন না কেউই, হাতে এখনো সময় আছে, পরিস্থিতি বদলাবে, কাজের জোয়ার আসবে অবশ্যই, অপেক্ষায় দিন গুনছেন শোলা শিল্পীরা। মঙ্গলকোট থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। উত্তরে কোচবিহার থেকে দক্ষিণে বসিরহাট, নগরবাসী নাজেহাল। আর গণ ইস্তফা, একে একে পুরসভার গণ ইস্তফা কিন্তু আরও চিন্তা বাড়িয়েছে। আপনারা জানেন ডিলিমিটেশনে হয়তো ওয়ার্ড বাড়বে, কিন্তু সামনে পুরো ভোট, তার আগে যা পরিস্থিতি ততদিন কি হবে? রাস্তায় বড় বড় গর্ত, ব্যাপক ব্যাপক সমস্যা। সে সমস্যার সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু নগরবাসীর স্বস্তি নেই। হেরেই উঠাও, সাধারণ মানুষকে বিপদে ফেলে পুরসভা ছেড়ে পালিয়েছে তৃণমূল। একের পর এক পুরসভায় গণ ইস্তফা, তৃণমূলের খেয়েতে ব্যাহত নগর জীবন। উত্তরের কোচবিহার থেকে দক্ষিণে বসিরহাট, পশ্চিমে আসানসোল। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যেমন কোচবিহার পুরসভা, তৃণমূলের অনাস্থায় বোর্ড ভেঙে যায়, সেখানে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। ইনকাম থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিজিটাল পরিষেবা পেতে চরম ভোগান্তির অভিযোগ পুরবাসী। আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। আগে তো কাউন্সিলরই দিত, এখন কাউন্সিলর দিচ্ছে না, পৌরসভায় অ্যাপ্লিকেশন করতে হয়। আগে একদিনেই হয়ে যেত, এখন 3-4 দিন সময় নিচ্ছে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল ফর্মের জন্য, বাট দিচ্ছে না, বলছে এখন কাজ পুরো বন্ধ, প্রায় 2-3 মাস লাগবে এটা ঠিক হতে। জন্মের সার্টিফিকেট নিয়ে আমার বাচ্চার, সেটা আমি আধার কার্ড বানানোর জন্য আসছিলাম, এটা কাজ বন্ধ আছে বললেই হবে। তৃণমূল জামানা থেকে প্রশাসক দিয়ে চলছিল কৃষ্ণনগর পুরসভা, সেখানে নিকাশি থেকে জঞ্জাল সাফাই সহ নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়। যেদিকেই যাচ্ছি, যে প্রান্তে যাচ্ছি, সেখানে দেখছি খুব খারাপ অবস্থা, পরিষেবা মনে হয় একদমই পাচ্ছে না। ওয়ার্ড ভিত্তিক হয়তো মেন রাস্তাটা কিছুটা হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে না। রাস্তাঘাট পরিষ্কার করা হয় না ঠিকঠাক, আর এইখানটায় এত ছেলেপেলে আসে যাতায়াত করে, এত মানে জল জমে থাকে, এর ব্যবস্থা কেউ নিচ্ছে না। চারিদিকে রাস্তাঘাট নোংরা, ময়লা জমে আছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে। বসিরহাট পুরসভায় এসে খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ, মিলছে না সার্টিফিকেট, এলাকায় আবর্জনার স্তূপ, জমা জলে চরম দুর্ভোগ। আমি এই একটা পেপারের জন্য এসেছিলাম বাবা, তো আমাদের তো এখন সে পেপার দেবে না। কি বলছে? বলছে যে আবার আসলে তাই দেবে। আমার ছেলের জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে দিয়েছিলাম, তো সেটা নিতে এসে বলছে যে এখন পোর্টালে কাজ বন্ধ আছে, এখন কোনো কাজ হচ্ছে না। ট্যাক্সের বিল তুলতে এসেছি, তারপর তা বললো এখান থেকে হবে না। কিছুদিন আগে আসানসোল পুরসভার মেয়র সরে দাঁড়িয়েছেন, তার ফলে পুরসভার পদে পদে সমস্যা, আটকে রয়েছে বিভিন্ন শংসাপত্র, মিলছে না কোনো অনুদান। পাইনি, আগে সময় টেবিলে তো লোকজন ছুটিতে আছে, আসছি ঘুরে যাচ্ছি। ফর্ম দিল তো ওটা বললো যে এমএলএ কে দিয়ে সাইন করাতে, তো ওটা আবার এখন তো এমএলএ যে আছেন অজয় পোদ্দার, উনি তো এখন দিল্লিতে আছেন বলছেন, তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে। এটা কাউন্সিলরকে দিলে হয়ে যেত, এখন এমএলএ কে দিয়ে করাতে হবে। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট বানাতে এসেছিলাম, তো সেটার জন্য তো এখন বললো যে এখানে আপনার বন্ধ আছে, তো 20 তারিখ থেকে বন্ধ আছে, তো সেই জন্য এখন এটা করানো হলো না। পালাবদলের পরই তৃণমূল জামানায় দুর্নীতির মৌচাকে পরপর ঢিল পড়তে না পড়তেই পুরসভার মধুভাণ্ড ছেড়ে পগারপাড় দুর্নীতিবাজদের। যারা মানুষের জন্য কাজ করবেন বলে ভোটের আগে হাপিত্তেশ করতেন, তারাই মানুষকে ছেড়ে পালিয়েছেন। বেশিরভাগই যারা পৌরসভা তো তৃণমূল কংগ্রেস ছিল, তারাও এরকম একটা দুর্নীতি করে নিজেরাই একটা চোরের মন পুলিশ বলে না, ওরকম একটা ছিল। স্বাভাবিকভাবে তারা পদত্যাগ করলো নিজেদের বাঁচার জন্যে। গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধির বিকল্প কখনো আমলাতন্ত্র হতে পারে না, আমি এই কথাটা বারবার করে বলছি। স্থায়ী সমাধানে পুরভোট এগিয়ে আনার চিন্তাভাবনা বিজেপি সরকারে। ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল, কিন্তু আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই
দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। পুরো বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কেটে পড়ায় তাদের সমস্যার শেষ নেই। এই প্রেক্ষাপটে প্রশাসক বসিয়ে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ভোট আসে, ভোট যায়, নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ কি পান? বোধহয় ওই প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পান না। হারে হারে তা আজ টের পাচ্ছেন আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির সীমানায় থাকা মানুষজন। দীর্ঘদিন ধরে তারা দাবি করেছেন ডুডুয়া নদীর ওপর একটা সেতু, আর শুনতে হচ্ছে আজ হবে, কাল হবে। বছরের পর বছর কেটে গেলেও ডুডুয়া নদীর উপর স্থায়ী সেতুর দাবি পূরণ হয়নি। অথচ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মল্লিক সভা গ্রাম এবং আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম পথ এই নদী। নৌকায় করে যাও? ভয় লাগে না নৌকা চড়তে? যখন বন্যা হয়, খুব বন্যা হয়, তখন নৌকা যায়। ব্রিজের দাবিটা কতদিন ধরে আপনাদের? আমাদের তো অনেক দিন থেকে হয় না, সরকার যখন আসে তখন বলে দিব দিব, তারপর দেয়। ধনিরামপুর 1, 2, ধূপগুড়ি, জটেশ্বর সব কিছু মিলে এখানে 5-7টা এলাকার মানুষ। নৌকায় কি ভরসা? নৌকায় ভরসা। যেটা হচ্ছে আধা ঘন্টা রাস্তা আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতেছে। অনেক সময় কেউ অসুস্থ হয়ে পড়ে, তাড়াতাড়ি যেতে লাগে, সেটাও সমস্যা হয়। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই আশঙ্কায় কাঁটা এলাকার মানুষ। তৃণমূল আমলে দাবি দেওয়া অনেকবার জানানো হচ্ছে, কিন্তু কাজ কিছুই হয়। আমাদের পূর্বপুরুষদের এই সমস্যাটা সম্মুখীন হয়েছিল, আমরা চাই না যে আমাদের আগামী প্রজন্ম তারা সমস্যায় পড়বে। সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ধনিরামপুর নাগরিক মঞ্চ গঠন করেছি। ডুডুয়া নদীর উপর একদম পাকা সেতু নির্মাণের দাবি সওয়াল করছি। এবার সরকার পরিবর্তনের পর নতুন করে আশায় বুক বাঁধছেন 2 জেলার বাসিন্দারা। সবেমাত্র নতুন সরকারে আসা, আগামীতে আরো অনেক দ্রুততার সঙ্গে আরো অনেক কিছু স্টেপ নেওয়া হবে। এই আশ্বাসকে সঙ্গ করে এখন দিন বদলের অপেক্ষায় এলাকাবাসী। প্রশাসনের ডাবল ইঞ্জিনে ভরসা রাখছেন তারা। পাশের ব্লক ফালাকাটাতেও বিজেপি বিধায়ক জিতেছেন। সেই এলাকার বিধায়ক বর্তমানে শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং ধূপগুড়ির বিধায়ক নরেশ রায়। গ্রামের মানুষ দুজনের কাছে আবেদন জানিয়েছেন যাতে যৌথভাবে এই নদীর উপরে একটি কংক্রিটের সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়। ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। কংক্রিটের ব্রিজ তো স্বপ্ন, একটা পোক্ত সাঁকো অব্দি নেই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরা এলাকায়। যা আছে তা সাধারণ মানুষেরই বানানো। এবার সেই সাঁকো পেরিয়েই জীবনের ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত। প্রশ্ন, কবে একটা পোক্ত সেতু পাবেন গ্রামবাসীরা? এই তো অবস্থা। রূপনারায়ণ নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় অস্থায়ী বাঁশের সাঁকো চোখের নিমেষে শেষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলি জেলার বন্দর এলাকার মধ্যে যাতায়াতের পথ এখন জলে। বিপদের মধ্যে যাতায়াত। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ঘোষকিরাতেও শিয়রে সংকট। শিলাবতী নদীর উপর এই সাঁকো দিয়ে ভগবন্তপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ যাতায়াত করেন, কিন্তু একে কি আদৌ সুস্থভাবে যাতায়াত বলা যায়? এটা কাঠের পোল ছিল, এখানে উপরে ছিল, সে ভেঙে বহু বছর আগে পালিয়ে গেছে, আর হয়নি না। এটা দীর্ঘদিনের সমস্যা, এই আমার ঠাকুর দাদারা আমল কি দেখছি এরকম সমস্যা। সমস্যা এত পুরনো, কিন্তু সমাধান করতে পারেনি আগের সরকার। এটা সবার কাছে স্পষ্ট। কাজের নামে প্রাপ্তি আসলে শূন্য। সরকারি আমাদের কোনো তো সেইভাবে দেয়নি। একবার ওই কাঠের একটা ব্রিজ করেছিল পোল, সেটাও ভেঙে গেছে। তারপর থেকে তো এবার ওই বাঁশের সাঁকো দিয়েই করতে। এটা আমাদের গ্রামবাসী একত্রিত হয়েই করেছি আমরা। নৌকাটা আমাদের গ্রামেরই, আমরা গ্রাম থেকেই করেছি। নতুন সরকার এসেছে, তার কাছেও আমরা দাবি রাখবো যাতে ব্রিজটা দ্রুত হয়, একটা ব্যবস্থা ওনারা করেন। পালাবদলের পর এবার তাদের দুর্ভোগের ছবিটাও বদলাবে, অপেক্ষায় এলাকার মানুষ। আমি আশ্বস্ত করছি যে আমাদের যে সরকার এসেছে কংক্রিটের ব্রিজই তৈরি করে দেবে। আমি এমনিতে স্টিল ব্রিজের জন্য একটা প্ল্যান আমি ধরেছি, সেই আবেদন আমি পাঠিয়েছি উপরে, যত দ্রুত সম্ভব এগুলো কাজ শুরু করা হয়। এই আশ্বাসে ভর করেই এখন দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন দেখছেন গ্রামবাসীরা। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল আমলে কত কীর্তি যে সামনে আসা এখনো বাকি আছে, এটাই বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। আপনাদেরকে একটা ছবি দেখাবো। স্কুল চত্বর সাজানোর জন্য খাতায় কলমে 14 লাখ টাকা খরচ করা হয়েছে, কিন্তু বাস্তবে
সেই সৌন্দর্য গেছে ছাগলের পেটে, বাগান ঠাগান সব ভ্যানিশ। পুরুলিয়ার ঘটনা, খবর পেয়ে নিজেই ছুটলেন বিধায়ক। দেখুন ছবি। নিতরিয়ার জনার্দন্ডী উচ্চতর বিদ্যালয়, এই জায়গাগুলি সেই স্কুলেরই অংশ। দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। অভিযোগ, স্কুলের সৌন্দর্যায়নের নামে তৃণমূল আমলে জলের মতো টাকা খরচ করা হয়। দফায় দফায় লক্ষ লক্ষ টাকা পকেটে ভরেছিলেন তৃণমূলের নেতারা। অপরিকল্পিতভাবে 25 লক্ষ টাকা খরচ করে বাথরুম বানানো হয়েছিল, যা ব্যবহারের অযোগ্য। বাথরুমের মধ্যে একদিকে ছেলেদের একদিকে মেয়েদের আছে, তো ওই জায়গায় যদি আমি ওপেন করে দিই, সেখানে কোনো বাউন্ডারি দেওয়াল নেই, সাহস করে খুলে দিতে পারছি না ওই জায়গায় বাথরুম। এখানেই শেষ নয়, প্রায় 14 লক্ষ টাকা খরচ করে তৈরি বাগান কেউ আর খুঁজেই পাচ্ছেন না। কোথায় কি? সবই তো ঝোপঝাড়, জঙ্গল। আমারও জানা নেই কোন প্লেস দেখিয়ে ফলের বাগান হয়েছে, আর ফলের বাগান সম্পর্কে আমার কাছে কোনো খবরও নেই। যিনি চাপ যে ছিলেন সেই সময় উনি হয়তো জানতেন ব্যাপারটা, ওই পুরনো হেডমাস্টার যিনি ছিলেন। বিগত সরকারের আমলে বাগানের নামে এখানে টাকা নয়ছয় করেছে। বাথরুমও দেখলাম পড়ে আছে, একটা সুন্দর একটা বাথরুম হয়েছে কিন্তু কোনো ব্যবহারের কোনো কিছু নাই। ঠিক আছে, তো টাকা পয়সা লুট করেছে বিগত সরকারের আমলে। যে সব নেতা মন্ত্রীরা এই চুরির সাথে জড়িত সবাই কিন্তু জেলে যাবে। স্কুল পরিদর্শনে গিয়ে হস্টেলের হাল দেখেও মাথায় হাত বিধায়কের। জ্বরে কাতরাতে দেখা যায় এক পড়ুয়াকে। ওষুধটুকু জোটেনি। আপনি বলুন, ও ওষুধটা খাবে নিজে বাচ্চাটা, না আপনি ওকে ওষুধ খাওয়াবেন? কত বালি টালি দেখুন, এত নোংরা, আর কত জ্বর, কাল থেকে জ্বর। সমস্যা অনেক। স্কুলে ভোগাচ্ছে শিক্ষকের অভাবও। একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে তালা পড়ে গেছে। দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। যদিও এবার ছবিটা বদলাবে, আশ্বাস দিয়েছেন বিধায়ক। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় বিজেপি বিধায়ক। কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, তার বিরুদ্ধে একজন মহিলা, তিনি অভিযোগ করেছেন যে 50 লক্ষ টাকা তিনি নিয়েছেন। যেটা জানা যাচ্ছে একটা নির্মাণ, এটা বহুতল, সে বহুতল নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা। কিন্তু সিদ্ধার্থবাবু তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে ওই অভিযোগকারিনীর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। সমস্ত কিছুর সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। সদ্য ক্ষমতায় আসা দলের তোলা রোগ বিপদঘণ্টিটা বাজিয়েছিলেন খোদ রাজ্য বিজেপির সভাপতি। কিন্তু তারপরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু অভিযোগ পৌঁছচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে। এবারের অভিযোগটা এসেছে কালনা থেকে। বিজেপির বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তুলেছে নন্দিনী তেওয়ারি নামের এক মহিলা। অভিযোগ, বিধায়ক দলবল নিয়ে এসে নন্দিনী তেওয়ারিদের নতুন বিল্ডিংয়ে তালা লাগিয়ে দেন। তালা খোলার জন্য 50 লক্ষ টাকা দাবি করেন। বিধায়ক নিজে গিয়ে থানায় বসে এই কেসটা করেছে, নিজে থানায় পুলিশকে প্রেসার দিয়ে কেসটা করিয়েছে। আমি আমার যেহেতু এই বিল্ডিং, ওনার কোনো রাইট নেই আমার বিল্ডিং এ হচ্ছে তালা মারা, তার জন্য আমি আমার বিল্ডিং এর দরজা খুলে আমি নিজে প্রবেশ করি। পুলিশে অভিযোগের পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন ওই মহিলা। যদিও সিদ্ধার্থ মজুমদারের অবশ্য দাবি টাকা চাওয়ার অভিযোগটা সম্পূর্ণ সাজানো। বলেছে আমি নাকি 50,000 টাকা চেয়েছি। না, 50 লাখ 50,000 দুটোই বলেছে। কোনটা সঠিক? আমি নাকি তার বাড়ির মধ্যে ঢুকেছি গুন্ডা নিয়ে? নিশ্চয়ই কোনো সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি তো লাগানো আছে চারিদিকে, এটার কিন্তু প্রমাণ তাকে দিতে হবে। কালনার বিধায়কের দাবি অনুযায়ী ওই বাড়িটি প্ল্যান বহির্ভূতভাবে তৈরি। পরে বাড়ির অতিরিক্ত অংশ ভাঙার জন্য নোটিশও ঝুলিয়ে যায় পুরসভা। নতুন করে বাড়িটি সিলও করা হয়। তোলাবাজিতে নাম জড়ালে দল থেকে ঘাড় ধাক্কা খেতে হবে। বেশ কিছুদিন ধরে দলের সর্বস্তরে এই বার্তাই পৌঁছে দিতে চাইছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। কিন্তু কালনার ঘটনা দেখিয়ে দিচ্ছে শো কজ, সাসপেন্ডের অস্ত্রে তোলা রোগে লাগাম পরানো যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ধুঁকছে গোটা হাসপাতালই। ঝোপঝাড় জঙ্গলে ঘেরা এলাকায় একটা গোটা হাসপাতাল দাঁড়িয়ে রয়েছে পুরো বাড়ির মতো। আসানসোলের 99 ওয়ার্ডের বাসিন্দারা বুঝছেন হাড়ে হাড়ে যে হয়রানি কাকে বলে। প্রান্তিক এলাকা অর্থাৎ পিছিয়ে পড়া এলাকার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বলতে ছিল এই বিদ্যানন্দপুর স্বাস্থ্যকেন্দ্র, যা পরবর্তীকালে হাসপাতালের রূপ নিয়েছিল। সেই হাসপাতাল এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে। চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা একেবারেই বেহাল। এখানে 18টা গ্রাম নির্ভরশীল এই হসপিটালের উপর। আগে কিন্তু এখানে পেশেন্ট ভর্তি হতো,
কিন্তু বর্তমানে 30-40 বছর কোনো পেশেন্ট ভর্তি হয় না, হসপিটালের সেরকম ব্যবস্থা নেই, সুব্যবস্থা কিছু নাই। যে সরকার ছিল সে সরকার কোনো কিছু হসপিটালে কানামুনা লাড়েনি, জল নেই, ঠিকমতো লাইট নেই। এখন একটা জেনারেটর এসেছে, সেই জেনারেটর পাহারা দেওয়ার জন্য কোনো পাহারাদার নেই। আজ যে হাসপাতালের কিছুই নেই, একসময় তা কিন্তু ছিল এলাকাবাসীর ভরসা। 1977 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে উদ্বোধন হয়। ওই সময় বিদ্যানন্দপুর হাসপাতালে তিল ধারণের জায়গা পাওয়া যেত না। বাম আমলে পরে তা স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া হয়। তৃণমূল আমলে চরম অবহেলার শিকার এটি। এখন যা অবস্থা, তাতে কার্যত উঠে যেতে বসেছে এই স্বাস্থ্যকেন্দ্র। এখন যেটা হাসপাতাল হিসাবে ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, এটা ডাক্তার তরুণ মুখার্জির ব্যক্তিগত কোয়ার্টার ছিল, মানে অ্যাজ এ ডক্টর। এখানে উনি ডাক্তারবাবু ছিলেন, এই কোয়ার্টারটা ওনার ছিল। এখন এই একটি কোয়ার্টার বেঁচে আছে, বাকি সব কোয়ার্টারগুলো ধূলিসাৎ হয়ে গেছে। ভালো ডাক্তার ছিল, ভালো ছিল। আর এখন ওই যে বড় একটা রোগ হলে অপারেশন হলে আসানসোল পাঠায়। আসানসোল তো আসানসোল যাওয়া তো সম্ভব না সবাই। কুলটি বিধানসভা এলাকায় অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রটি এখন হিমশিম খাচ্ছে পরিষেবা দেওয়ার প্রশ্নে। তারপরও প্রতিদিন শতাধিক রোগীর ভিড় লেগে থাকে। অবস্থা ভয়ঙ্কর। মেশিনপত্র সবাই বললাম তো, চালানোর লোক নেই। আমার ল্যাবরেটরিটা বন্ধ, ল্যাবটেক নাই, অনেক কিছু হয় না। আমরা কুইলাপুরে পাঠাই, যেগুলো হয় না সেগুলো দেখার লোক নেই, কোনো গার্ড নেই, সুইপার নেই, কিছুই নেই। পালা বদলের পর নতুন সরকারের চোখ পড়েছে এই সমস্যায়। সমাধানের লক্ষ্যে তৎপর তারা। ডাক্তার নেই, অথচ 100টা পেশেন্ট আসছে। এগুলো খবরগুলো জানান, আমরা প্রত্যেকটা বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্যবস্থা করি। এখন তো কিছু নেই, সব ব্যবস্থা আপনি উইদিন 2-3 মান্থস দেখবেন শুরু হয়ে গেছে। মন্ত্রীদের আশ্বাস মিলেছে, এখন অপেক্ষা কবে অসুখ সারবে এই স্বাস্থ্যকেন্দ্রের। মানুষ চাইছেন আবার যেন এখানে চিকিৎসা সেভাবেই শুরু হয়, বেহাল স্বাস্থ্য পরিষেবা যেন তার হাল ফিরে পায়। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, টিভি 10 বাংলা। ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট আজকের নয়, এই কনফ্লিক্ট বহু বছর ধরে চলে আসছে। মানুষের সঙ্গে বন্য প্রাণের লড়াই, যার বলি একটা পূর্ণবয়স্ক দাঁতাল। ফালাকাটার জঙ্গল লাগোয়া একটা গ্রাম, সেখানে ফসল হয়েছিল, ফসল ফলেছিল, আর সেখানে বিদ্যুতের তার দেওয়া ছিল। সেখানেই এই দাঁতালের মৃত্যু। আর এই মৃত্যুর পর আবারও সেই পুরনো প্রশ্নটা সামনে চলে এলো যে মানুষ নাকি বন্যপ্রাণ, কে কোথায় কার জায়গায় অনুপ্রবেশ করেছে। সে কি ভীষণ লড়াই, রাঙা ধুলো উড়িয়ে সুরে সুরে জড়িয়ে পুরো লণ্ডভণ্ড কাণ্ড। এই ছবি ঝাড়গ্রামের মানিকপাড়ায়। দুই দাঁতাল যখন নিজেদের মধ্যে লড়তে ব্যস্ত, তখন আলিপুরদুয়ারের ফালাকাটায় হাতির নিথর দেহ পড়েছিল মাঠে। শালকুমার হাটে আচমকা চলে আসে বুনো হাতি। ফসলের জমিতে হানা দেয় খাবারের লোভে। জমিতে লাগানো ছিল বিদ্যুৎবাহী তার। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় জঙ্গল থেকে আসা হাতি। ধান আর শশা খেতে এসেছিল হাতির পাল। তার মধ্যে এক পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। তুলে দিয়েছে বহু পুরনো বিতর্ক। জঙ্গল এলাকায় বিদ্যুৎবাহী তার বসানো নিয়ে বিতর্ক। বন দপ্তর বারবার বলার পরেও সমস্যা মেটেনি। অভিযোগ, ফসল বাঁচাতে বিদ্যুৎবাহী তার বসান কৃষকরা। মানুষ বনাম বন্যপ্রাণের দ্বন্দ্ব। একদিকে খাবারের টানে ছুটে আসা হাতি, আর একদিকে ফসল বাঁচাতে মরিয়া কৃষক। এই দুয়ের সমাধান হবে কি করে? হাতি কি করে বুঝবে জঙ্গলের পরিধি ক্রমশ ছোট হচ্ছে? রনি চৌধুরীর রিপোর্ট, টিভি 9 বাংলা। রক্ষণাবেক্ষণের নামে কিছুই হয়নি। গত 1.5 দশকে চেচুড়ে ইকো পার্ক একটা ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। অথচ বিষ্ণুপুর আর মুকুটমণিপুরের মাঝে অবস্থিত এই ইকো পার্ক গড়ে উঠেছিল অনেক স্বপ্ন নিয়ে। বদলের বাংলায় অবশেষে এবার হাল ফিরতে চলেছে এই পার্কের। ঐতিহ্যবাহী বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে তালডাংরার চেচুড়িয়া এলাকায় জঙ্গলের মধ্যেই তৈরি হয়েছিল এই বিশেষ পার্ক। কত পর্যটক আসতেন। ইকো পার্কে প্রকৃতির মাঝে অনেকটা সময় কাটাতেন। পরিচয় হতো বিভিন্ন প্রজাতির পশু পাখির সঙ্গে। এমনকি লেকে ছিল বোটিংয়ের ব্যবস্থাও। কিন্তু এখন কোথায় সেসব? বামফ্রন্ট 34 বছর রাজত্বের সময় এটি তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পর বিগত দিন দেখা যাচ্ছে জিনিসটা একটি ভগ্নস্তূপে পরিণত হচ্ছে। এই পার্কটা যদি সাজানো যায়, আগামী দিনে বাইরের থেকে বা বিভিন্ন জায়গার থেকে
পর্যটকরা আসবেন এবং তারা সেখানে পিকনিক বা বনভোজন হিসেবে ব্যবহার করবে। আগে ছিল এই জায়গায় বোট ছিল, এই জায়গায় শেয়ার করে অনেকেই মানুষ উপভোগ করতো শেয়ার করে, এখন আর সেই অবস্থায় নেই। অভিযোগ ভুরি ভুরি। তৃণমূল জামানায় সরকারি অবহেলায় ধীরে ধীরে এই হাল হয়েছে ইকো পার্কের। এদিকে আর ফিরেও তাকান না পর্যটকরা। তবে পালা বদলের পর শেষমেশ ছবি বদলাচ্ছে। পার্কটি সংস্কারে উদ্যোগী তালডাংরার নবনির্বাচিত বিজেপি বিধায়ক। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, মহামন্ত্রীকে জানিয়েছি, প্রতিমন্ত্রীকে জানিয়েছি। ওনারা যথেষ্ট আগ্রহী পার্ককে কিভাবে রিভাইভ করা যায়। শুধু পার্কেরই উন্নতি হবে না, এলাকারও হালফিল পরিবর্তন হবে। যেমন সামনে লোকাল মার্কেট আছে, সেই লোকাল মার্কেট আবার নতুন করে হবে। এলাকার সমস্ত বেকার যুবকরা বিভিন্নভাবে তারা কর্মসংস্থান খুঁজে পাবে। ইতিমধ্যে বিধায়ককে সঙ্গে নিয়ে চেচুড়িয়া ইকো পার্ক পরিদর্শন করেছেন বন দপ্তরের প্রতিমন্ত্রী। 15 বছরে কোনো কাজ করেননি, নালে এটা ধ্বংস হতে পারে না। কিন্তু এখান থেকে যাতে সরকারের রেভিনিউ আসে এবং মানুষকে এই পার্ক উপহার দেয়া এবং মানুষ যাতে এখানে এসে একটু আনন্দের সঙ্গে সময় কাটাতে পারেন, তার পরিবেশ তৈরি করে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। নতুন সরকারের তৎপরতায় এখন আশার আলো দেখছেন স্থানীয়রা। আবার পর্যটকদের পা পড়বে এই পার্কে, গমগম করবে গোটা এলাকা। এই আশায় তারা দিন গুনতে শুরু করেছেন। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।